তার রক্ত তো গরম থাকবে, কাকে কখন কোন বিপদে ফেলায়, সে যা মন চায় তা করতে চাইবে। বাংলাদেশে ভাই এমনি সবাই সবার পিছনে লেগে থাকে, এর মধ্যে কেন আমি নতুন ভাবে আবার শত্রু বাড়াবো? সমালোচিত বা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সেই জনপ্রিয়তাটা ধরে রাখতে পেরেছেন? প্রতিটি সাধারণ মানুষের চিন্তা যে আমি যদি কোনো বিপদ আপদে পড়ি বা আমি যদি কোনো ক্ষমতাসীনের দ্বারা অত্যাচারিত হই, তারা যদি হয় পেটুয়া বাহিনী, ততদিন পর্যন্ত ক্ষমতার অপব্যবহার চলবে এবং খুবই পেঁচানো একটি ভয়ঙ্কর বিতর্কিত সংগঠন। আমি কি ঠিক বলেছি? সেটা নিজের বিবেককে প্রশ্ন করো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আমার কাছে খুবই উদ্বেগজনক বলে মনে হয়েছে এবং সে কারণে এই বিষয়গুলো আমার মাথায় কয়েকদিন যাবৎ ঘুরপাক খাচ্ছে। তাই ভাবলাম বিষয়টি আপনাদের সকলের সাথে শেয়ার করি এবং আপনাদের এ বিষয়ে কি মনোভাব তাও জানার চেষ্টা করি। তো বিষয়টি খুবই সেন্সিটিভ, যেটি হচ্ছে বাংলাদেশের সামগ্রিক যে অবস্থা, বিশেষ করে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, আইনি ব্যবস্থা, এগুলো নিয়েই মূলত আমার আজকের আলোচনা। বন্ধুরা, কয়েকদিন আগে একটি টক শোতে সালমান মুক্তাদিরের একটি বক্তব্য আমি শুনি, যেই স্পিচটি আমাকে ভেতর থেকে নাড়া দেয়। তার এই বক্তব্যের গভীরতা কিন্তু মারাত্মক। তাকে টকশোর হোস্ট একটি প্রশ্ন করে যে আপনি নাকি দেশের বাইরে চলে যেতে ইচ্ছুক, অথবা আপনার পরিকল্পনা কি দেশের বাইরে যে সেটেল হবেন, সামথিং লাইক দ্যাট, এরকম একটা প্রশ্ন করে। তো তার প্রেক্ষিতে সালমান মুক্তাদিরের যে আনসারটা ছিল সেটি হচ্ছে মোটামুটি এরকম, যে সে বাংলাদেশে সিকিউর ফিল করে না, বিশেষ করে কোনো বিপদ আপদে যদি সে পড়ে বা তার ভবিষ্যৎ প্রজন্মর জন্য যদি কোনো জাস্টিস বা ন্যায় বিচারের প্রয়োজন পড়ে। এই প্রশ্নের প্রেক্ষিতে সালমান মুক্তাদিরের উত্তরটি ছিল খুবই মর্মস্পর্শী। সে এরকমটি বলেছিল যে সে যদি বাংলাদেশে থেকে ভবিষ্যতে কোনো বিপদ আপদে পড়ে, অথবা তার সন্তানদের যদি ভবিষ্যতে কোনো সময় কোনো ইস্যুতে ন্যায় বিচারের প্রয়োজন পড়ে, বাংলাদেশে থেকে ন্যায় বিচার পাওয়াটা খুবই কঠিন একটি বিষয়। অনেকটা এরকমই তার উত্তরটি ছিল আমার যতটুকু মনে পড়ে। তার এই কথাটি আমাকে মন থেকে ব্যাপক নাড়া দেয়। বন্ধুরা, সালমান মুক্তাদির বাংলাদেশে খুবই জনপ্রিয়, আলোচিত, অনেকের কাছে সমালোচিত বা বিতর্কিত ব্যক্তি বটে, কিন্তু আপনি তাকে যেই দৃষ্টিতেই দেখুন না কেন, সে তার বয়স অনুপাতে কিন্তু জনপ্রিয়তা বলেন বা আলোচনার দিকে বলেন, বাংলাদেশে অনেক দূরে এগিয়ে গিয়েছে। আপনি দেখুন বড় বড় প্রোগ্রামে বড় বড় প্রতিষ্ঠান তাকে ইনফ্লুয়েন্সার হিসাবে ইনভাইট করে। তো এটি তো চারটিখানি কথা না। তো এটি নিশ্চয়ই সে বাতাসে হয়নি, তার মধ্যে কিছু কোয়ালিটি আছে দেখেই সে এরকম পর্যায়ে যেতে পেরেছে। তার যে চিন্তাটি, এটি শুধু তার একার চিন্তা না, এটি বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের চিন্তা, যে আমি যদি কোনো বিপদ আপদে পড়ি বা আমি যদি কোনো ক্ষমতাসীনের দ্বারা অত্যাচারিত হই, আমি কোথায় পাবো ন্যায় বিচার। বিষয়টি সেন্সিটিভ এই কারণে যে সরাসরি দেশের আইনি ব্যবস্থার প্রতি অনাস্থা জ্ঞাপন করা এটি অপরাধও হতে পারে, যে দেশের আইন অবমাননা করছেন আপনি। কিন্তু আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, বাংলাদেশে কয়টা অসহায় গরিব মানুষ ন্যায় বিচার পায়? থানা, পুলিশ, কোর্ট কাচারি সবকিছু তো ক্ষমতাসীনদের পক্ষে থাকে সব সময়। আজকে আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, আপনার মোটামুটি সব আছে। হ্যাঁ, যদি আপনি কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলে হয়তো আপনার টাকা বা ক্ষমতা থাকার পরেও আপনি অনেক জায়গায় কুপোকাত হবেন। যদি পলিটিক্যাল ফেভারে আপনি থাকেন আর আপনার টাকা ও ক্ষমতা থাকে, তাহলে আপনাকে আর কে পায় এ দেশে? আপনার মুখের কথাই আইন। 54 বছর শেষ হয়ে গেল, কিন্তু এরপরেও আমাদের দেশের এই অবস্থা কেন? আইনি ব্যবস্থা নিয়ে মানুষের সংশয়, সাধারণ মানুষ কেন ভয় পায় এই বিষয়গুলোকে? এই বিষয়ে প্রশ্ন কি কখনো আপনার মনে জাগেনি? আজকে আপনিও তো কোনো ক্ষমতাসীনের দ্বারা অত্যাচারিত হতে পারেন, তখন আপনি কি করবেন? আপনি কি সে ব্যবস্থা নিয়ে ভেবেছেন? কদিন আগে আয়নাঘরের বিষয়ে একটি টক শো দেখলাম, সেখানে আমন্ত্রিত অতিথি ছিল ছাত্রদলের কোনো এক নেতা। যতটুকু মনে পড়ে তার নাম সোহেল খান। তিনি ঢাকার নিউ মার্কেট থানার ছাত্রদলের সভাপতি, এরকম কিছু একটা। তো তার এই এপিসোডটি দেখে আমার খুবই খারাপ লেগেছে। আয়নাঘরে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তার উপরে যে অত্যাচার করা হয়েছে, তার একজন ছোট ভাই তাকে মেরে ফেলা হয়েছে। তো বিগত 5ই আগস্টের পর বাংলাদেশের সাধারণ মানুষ যারা যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সমর্থক না, যেমন আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের সমর্থক না, তো আমার মতো নিউট্রাল যারা আছে, যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের কট্টর সমর্থক না, তাদের সংখ্যাটাই কিন্তু আমাদের দেশে বেশি। এবং এই সংখ্যাটির লোকজন কিন্তু পুরোপুরি মৌনভাবে সাপোর্ট দিয়েছিল 5ই আগস্টের পর আওয়ামী লীগের এগেনস্ট যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে। কিন্তু আপনারা কি বিগত 1 বছরের কর্মকাণ্ডের কারণে সেই জনপ্রিয়তাটা ধরে রাখতে পেরেছেন?
সেটা নিজের বিবেককে প্রশ্ন করুন। আওয়ামী লীগ যে রাজনীতি করেছে বা যে কর্মকাণ্ডগুলোর জন্য পচেছে, সেই সেম কাজগুলি যখন আবার আপনিও করবেন, তখন কি আপনার জনপ্রিয়তা বাড়বে না কমবে? আরেকটি বিষয় বলি, আমি কয়েকদিন আগে একটি এপিসোড দেখেছিলাম, সায়েম শাহরিয়ার নামে এক কন্টেন্ট ক্রিয়েটর, তার উপরে যে নির্যাতন করেছে তৌহিদ আফ্রিদি, সেই বর্ণনাগুলি শুনলাম এবং মানে কতটা ভয়ঙ্কর ভীতিকর একটা অবস্থা। তাকে মিন্টু রোডের ডিবি অফিসে নিয়ে যে কি বেধড়ক মারধর দেওয়া হয়েছে, সে বর্ণনাগুলি সে দিয়েছে। আমি তার জায়গায় আমাকে বসিয়ে দেখেছি যে যদি আমাকে কেউ এরকম করে আমি কি করতে পারবো। ডিবি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আপনাকে উঠিয়ে নিয়ে এরকম নির্যাতন চালায়, কিছু করার আছে আপনার? এক্ষেত্রে সায়েম শাহরিয়ারের বিষয়ে একটু কথা বলি, যে সে রোস্টিং করেনি, তার দাবি এরকম, কিন্তু টাইটেল দেখে নাকি মনে হয়েছিল যে সে রোস্টিং করেছে, এরকম কিছু একটা। প্রথম কথা, আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, রোস্টিং ভিডিও আমার পছন্দ না। বাংলাদেশে ভাই এমনি সবাই সবার পিছনে লেগে থাকে, এর মধ্যে কেন আমি নতুনভাবে আবার শত্রু বাড়াবো মানুষকে রোস্টিং করে? তো রোস্টিং ভিডিও ব্যক্তিগতভাবে আমার পছন্দ না। আর সায়েম শাহরিয়ারের যে ব্যাখ্যা, সেখানে ক্লিয়ার আছে যে সে ওটা রোস্ট করেনি, টাইটেলটি দেখে এরকমটা মনে হয়েছিল। তো আপনি চিন্তা করেন, তৌহিদ আফ্রিদি আমাদের চাইতেও হয়তো 10 বছরের ছোট হবে, তার মানে কত, 27 বছর। তো তার রক্ত তো গরম থাকবে, সে একটা ইয়াং ম্যান, সে যা মন চায় তা করতে চাইবে। কিন্তু একটা দায়িত্বশীল পর্যায় থেকে ডিবি অফিসের অফিসাররা মিন্টু রোডে নিয়ে মানুষকে পেটাবে তার কথায়, এটা কিছু হলো? পুলিশের একটা বিশেষায়িত টিম, তাদের গ্রহণযোগ্যতা থাকবে সাধারণ মানুষের কাছে। তারা যদি হয় পেটুয়া বাহিনী, তাহলে এটা কি বলবো আপনি বলেন? যতটুকু শুনেছিলাম যে ডিবি হারুনের একটি গোপন ভিডিও সাংবাদিক ইলিয়াস ফাঁস করেছিল, সেই ভিডিওটি ডিলিট করাতে তৌহিদ আফ্রিদি অনেক হেল্প করেছে ডিবি হারুনকে, সেই থেকে নাকি তাদের মধ্যে একটা সখ্যতা হয়েছে। সেই প্রেক্ষিতে ডিবি হারুনের ক্ষমতাকে কাজে লাগিয়ে যখন যাকে মন চেয়েছে তাকে এনে ডিবি অফিসে ডিবিদের দিয়ে পিটিয়েছে। এখানে আমি মনে করি তৌহিদ আফ্রিদি তো অবশ্যই দোষী, তার শাস্তি হওয়া উচিত। কিন্তু ডিবি হারুন তো সরাসরি যে তৌহিদ আফ্রিদির কথায় লোকজনদের এনে পেটায়নি, এগুলি করছে তার অধস্তন, হয়তো তার আদেশের কারণে। আমার কথা হলো, ডিবি হারুনের নির্দেশে যে সকল অফিসাররা এই কাজগুলি করত, তারাও কিন্তু নিশ্চয়ই তৌহিদ আফ্রিদি থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেত। সুযোগ সুবিধা বলতে টাকা পয়সা। ওই অফিসারগুলি কিন্তু এখনো আছে, কারণ আপনি জানেন না ওই অফিসারগুলি কারা। তারা কিন্তু এই সেম কাজ এখনো করবে, ভবিষ্যতেও করবে। কথা বুঝেন, ডিবি হারুন পালিয়েছে, তৌহিদ আফ্রিদি কট, কিন্তু তৌহিদ আফ্রিদির জায়গায় অন্য আরেক তৌহিদ আফ্রিদি এখন আসবে, ডিবি হারুনের জায়গায় আরেকজন আসবে। কিন্তু ডিবি হারুনের তৎকালীন যারা চেলা চামুন্ডা, এরা তো এখনো আছে এখানে, এরা কিন্তু এই সেম কাজ ভবিষ্যতেও করবে। হয়তো নেতা বদলাবে, তৌহিদ আফ্রিদি আওয়ামীপন্থী কন্টেন্ট ক্রিয়েটর ছিল, সামনে অন্য কোনো দলের পক্ষপাতী কন্টেন্ট ক্রিয়েটর আসবে। ডিবি হারুনের জায়গায় অন্য কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট ডিবি প্রধান আসবে। কিন্তু চেলাচামুন্ডা যেগুলো, ওগুলি তো আগে যেগুলি ছিল এখনো ওগুলি আছে। এরা এই কাজের ধারাবাহিকতা বজিয়ে রাখবে, এটা আমার দীর্ঘ স্টাডির ফলাফল স্বরূপ আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। যেমন আমি একটু উদাহরণ দেই, সোহেল খানের কথা যে বলেছিলাম, ছাত্রদলের নেতা, তিনি তার টকশোতে একটা কথা বলেছিল। তাকে যখন আয়নাগরের সেই ভয়ঙ্কর চেয়ারে বসানো হলো, তখন তার সামনে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা নাকি তাকে বলেছিল যে এই চেয়ারে যেখানে আপনি বসে আছেন, 111-এর সময় অনেক জাতীয় নেতা এই চেয়ারে বসে স্ট্রোক করেছে, এই চেয়ারে বসে পিশাব পায়খানা করে দিয়েছে। তো আপনি বুঝেন তখনকার যে প্রেক্ষাপট, তার মানে 111-এর সময়ের ওই কর্মকর্তাগুলো এখনো বহাল তবিয়তে আছে এবং তারা আওয়ামী প্রশাসনের হয়ে কাজ করেছে। সামনে যে রাজনৈতিক দলগুলি আসবে, তখন তারা তাদের হয়ে কাজ করবে এবং তাদের যে অপোনেন্ট আছে তাদের উপর এরকম নির্যাতন চালাবে, কারণ তাদের তো অভ্যাস এগুলি। তো এখন আপনি কি করবেন বলেন? এ থেকে বাঁচার পরিত্রাণ কি? এদেশের এত মানুষ যে শহীদ হলো, শুধু আওয়ামী লীগকে হটানোর জন্য না, তাদের আরেকটু উদ্দেশ্য ছিল আমাদের গোটা সিস্টেমটি ডেভেলপ করা এবং যে নেগেটিভ ইস্যুগুলি ছিল সেগুলি দূর করা। আমি কি ঠিক বলেছি? কিন্তু কি হলো? সিস্টেম যেরকম ছিল ওরকমই আছে এবং আমার বিশ্বাস ওরকমই থাকবে যতদিন পর্যন্ত না আমি, আপনি, আমরা সবাই সচেতন হব। ততদিন পর্যন্ত ক্ষমতার অপব্যবহার চলবে এবং সাধারণ মানুষ তথা আমি, আপনি, আমরা নির্যাতিত হব। গতকাল তৌহিদ আফ্রিদি করেছে, পরশু আরেকজন আসবে। ডিবি হারুন ছিল, বেনজির ছিল, ওরে বাবা কি দাপট, মনে আছে আপনাদের? এরা নাই তো কি হয়েছে, সামনে আরেকজন আসবে। এ থেকে উত্তরণের অন্যতম পথ হচ্ছে বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক দলগুলোর ছত্রছায়া থেকে বের হয়ে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, তাদের আলাদা কমিশন করে দেওয়া এবং তাদের সিস্টেমের চরম জবাবদিহিতা রাখা। তখন দেখবেন আইনি ব্যবস্থা অনেক স্বচ্ছ হয়ে এসেছে। কারণ পুলিশ কি করে, বলা হয়ে থাকে পুলিশ জনগণের বন্ধু।
বাংলাদেশ পুলিশ একটি ভয়ঙ্কর বিতর্কিত সংগঠন। সাধারণ মানুষ কি পুলিশকে বন্ধুরূপে দেখে? আপনি বলেন তো। পুলিশকে তো ভয় পায়, আমি তো ভয় পাই পুলিশকে, আমি তো অপরাধী না, কিন্তু পুলিশ দেখলে তো ভয় লাগে। কারণ কি বলেন? কারণ হচ্ছে আরে বাবা কোন দিক দিয়ে কি ফিটিং দিয়ে বসে, একটা ভয়, একটা আতঙ্ক, কাকে কখন কোন বিপদে ফেলায়। ধরলেই তো টাকা। বাংলাদেশ পুলিশের বেতন বাড়িয়ে দেওয়া উচিত, বেতন বাড়িয়ে দেওয়া উচিত, যাতে এদের ঘুষ খাওয়ার প্রয়োজন না পড়ে। এদের জবাবদিহিতার মারাত্মক লেভেলে নিয়ে আসা উচিত, এবং এটি পাবলিকলি হবে, মিডিয়া জানবে, মিডিয়ার কল্যাণে দেশের জনগণ জানবে। ঘুষ খেলে প্রুভ হলে তার চাকরি শেষ, দুর্নীতি করলে তার চাকরি শেষ, এরকম কঠোর আইন থাকতে হবে। পুলিশকে বলা হয় জনগণের বন্ধু, কিন্তু পুলিশ হচ্ছে মূলত ক্ষমতাসীন যারা বা যে সকল রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, সে সকল রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের সাথে জড়িত যে মানুষজন, অর্থাৎ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেয়ে পুলিশকে তাদের গোলাম বানায় এবং এই পুলিশকে দিয়ে তাদের শত্রুপক্ষ বা তাদের প্রতিদ্বন্দ্বী এবং অসহায় সাধারণ জনগণের উপরে এই পুলিশ দিয়ে স্টিম রোলার চালায়। তো আমি একজন ছোটখাটো মানুষ, আমাদের দেশে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তারা এই বিষয়ে চিন্তা ভাবনা করবে যে কিভাবে আমাদের দেশের এই আইনি ব্যবস্থাকে আরো সুদৃঢ় করা যায়, গ্রহণযোগ্য করা যায় সাধারণ মানুষের কাছে। দেশ নিয়ে যারা ভাবেন বা যারা আইন প্রণেতা আছেন তারা এগুলি নিয়ে ভাববেন। বাংলাদেশের তো বেশিরভাগ আইন হচ্ছে ব্রিটিশ আমলের, যুগের সাথে তাল মিলিয়ে নতুন আইন করা উচিত। বাংলাদেশের আইনের ধারাগুলো সব মান্ধাতা আমলের এবং খুবই পেঁচানো, যেগুলোর ফায়দা নেয় খারাপ মানুষরা, আর এ কারণে নির্যাতনের বেশি শিকার হয় সাধারণ মানুষরা। তো পরিশেষে বলতে হয়, সালমান মুক্তাদিরের মতো এ দেশে থেকে আমি নিজেও শঙ্কিত যে আমি কোনো অন্যায় না করেও কখন কোন ঝামেলায় যেয়ে পড়ি, কে আমাকে কোন বিপদে নিয়ে ফেলে, এদেশে কি থাকবো নাকি এদেশ থেকে চলে যাব। এই প্রশ্নগুলো আমার মনের মাঝেও ঘুরপাক খায়। আমি যখন থাকবো না, আমার সন্ততি যদি কোনো ঝামেলায় পড়ে, তারা কি ন্যায় বিচার পাবে এই দেশে? কারণ আমি একটা সাধারণ মানুষ, আমার অত ক্ষমতা নেই, অত টাকার জোর নেই যে আমি আইনি ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করতে পারবো। কাজেই কোনো ক্ষমতাসীনের সাথে যদি কোনো সময় আমার কোনো দ্বন্দ্ব হয়, সে তো আমাকে ভর্তা বানিয়ে ফেলবে। এই প্রশ্নগুলো আমার মাঝে যেরকম ঘুরপাক খায়, আপনার মাঝেও কি ঘুরপাক খায়? এ নিয়ে আপনার কি চিন্তা ভাবনা তা জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। বন্ধুরা, এই ছিল মূলত আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে, যাতে সব মানুষ এই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারে এবং সচেতন হতে পারে। দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে। আর আপনারা কোন টপিকে ভিডিও চান সেটিও চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে ডকুমেন্টারি নির্মাণ করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।